আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। স্থবির হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম। দুর্নীতিবাজরা এর সুযোগ নেবে আশঙ্কা টিআইবির। চিন্ময় কৃষ্ণ সহ 17 জনের ব্যাংক হিসেব স্থগিত করল বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা বিভাগ। তাদের সব প্রতিষ্ঠানের তথ্য তলব। দেড় যুগ আগে লগি বৈঠা দিয়ে জামায়াতের 4 কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পল্টন থানায় মামলা। এবং উত্তরের জনপদে শীতের আগমনী ধ্বনি। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চেয়ারম্যান কমিশনার না থাকায় স্থবির হয়ে পড়েছে দুদকের কার্যক্রম। বিগত সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে অনুসন্ধান কিংবা মামলা হচ্ছে না। আগের তদন্ত চলছে ঢিমে তালে। দুর্নীতিবাজরা এর সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছে টিআইবি। রাজনৈতিক বিবেচনায় মামলা কিংবা দায়মুক্তি বন্ধেরও পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার পতনের পর গাঝাড়া দিয়ে ওঠে দুদক। আওয়ামী লীগের প্রভাবশালী 180 জনের বিরুদ্ধে তালিকা করে কমিশন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। অনুসন্ধান শুরু হয় কয়েকজনের বিরুদ্ধে। এর মধ্যেই গত 29 অক্টোবর পদত্যাগ করেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। এরপর থেকেই কার্যত স্থবিরতা নেমেছে কমিশনে। নতুন করে কারো বিরুদ্ধে মামলা কিংবা অনুসন্ধানের অনুমোদন হচ্ছে না। আগের তদন্তগুলো চলছে কচ্ছপ গতিতে। দুদক চেয়ারম্যান নিয়োগে দেরি হলে দুর্নীতিবাজরা সুযোগ নিতে পারে বলে মনে করছে টিআইবি। নতুন কোনো অনুসন্ধান করা যাবে কি যাবে না, তদন্ত করা কি যাবে না, মামলা করা যাবে কি যাবে না, এই সিদ্ধান্তগুলো এককভাবে কমিশনের হাতে, অর্থাৎ চেয়ারম্যান এবং 2 জন সদস্যের হাতে। তো তাদের অনুপস্থিতিতে এই সিদ্ধান্তগুলো আর নেওয়া যাবে না। অর্থাৎ এখানে এই অর্থে একটা ফ্রিজিং অবস্থা হবে। পাশাপাশি আবার যেগুলো চলমান আছে তদন্ত মামলা, তো সেখানেও এক ধরনের স্তব্ধতা আসার ঝুঁকি আছে বলে মনে করছি। এখনই সময় নিরপেক্ষভাবে কাজ করার। কিন্তু এই যে এখন যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা যদি এই দেশের মানুষ তাদেরকে মনে রাখবে। এমন যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে যার মাধ্যমে এই প্রতিষ্ঠানের মানুষের একটা আস্থা সৃষ্টি হয়। কাজে এই জায়গাটা তড়িঘড়ি করা যাবে না। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অবশ্যই যাচাই বাছাই সম্পন্ন করে নিয়োগ দিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক, যাদেরকে আগে দায়মুক্তি দেওয়া হয়েছিল। একই সাথে বিএনপির অনেকেই খালাস পাচ্ছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। এতে দুদকের স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিবেচনায় নয়, দুর্নীতি বিবেচনায় ব্যবস্থা নেবার পরামর্শ বিশ্লেষকদের। যে এই প্রক্রিয়ায় দুর্নীতির এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল কর্তৃত্ববাদী সরকারের সময়, যার অন্যতম উপাদানই ছিল দুর্নীতি, সেটাকে সুরক্ষা দেওয়া, সেটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং সেটাকে বিচারহীনতা দেওয়া, এই অবস্থার তো পরিবর্তন হয়েছে অন্তত সরকারের দৃষ্টিভঙ্গি থেকে। বিএনপি তো অনেকদিন ক্ষমতায় নাই, তো স্বাভাবিকভাবে মনে করছে যে আওয়ামী লীগে তো 16 বছর সব দুর্নীতি তারাই করেছে। এটা একটা ধারণা হয়ে গেছে। তবে এটা ভবিষ্যতে দেশের জন্য খুব ভালো না যে এক গভর্নমেন্ট গেল খালি তাকেই করব আর অন্যরা না। কারণ আমরা সবাই কিন্তু ফেরেস্তা না। ওটাই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা ইনভেস্টিগেট করা দরকার। কাগজে কলমে স্বাধীন বলা হলেও গত 20 বছরেও রাজনৈতিক বলয় থেকে বের হতে পারেনি দুদক। ফলে ক্ষমতাসীনরা সবসময় দুর্নীতি করেও পার পেয়ে গেছেন। দুর্নীতি ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে। এই অবস্থা থেকে বের হতে দুদককে শক্তিশালী হবার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও বড় প্রয়োজন বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, দুদক কার্যালয়, ঢাকা। বাংলাদেশ সম্মানিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট 30 দিনের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। যাদের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করা হয়েছে তারা হলেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ,
চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণকান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস। একই সঙ্গে তাদের মালিকানাধীন সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসেবে তথ্য 3 কর্মদিবসের মধ্যে পাঠাতে বলেছে বিএফআইইউ। ইসকন সহ কোনো সংস্থা বা সংগঠন বাতিলের ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এক ব্রিফিংয়ে তিনি বলেন, ছোট ছোট বিরোধ যেন জাতীয় ঐক্য নষ্ট না করে সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এ সময় ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারীকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। কোনো সংগঠন নিষিদ্ধ করতে হলে সরকার সঠিক প্রক্রিয়া অনুসরণ করবে বলেও জানান এই উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। এতে নগরীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকায় নয়, সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই নতুন করে শাহবাগ থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আজারবাইজানের বাকুতে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনের নানা ইস্যু নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বৈঠক পরবর্তী ব্রিফিং হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এতে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। কোন সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থে সেটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই। সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায়, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায়, এই সম্বন্ধে সকলের সহযোগিতা ডক্টর মোহাম্মদ ইউনূস কামনা করেছেন। তারা আরো জানান, ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি কমিশন থেকে সংস্কার প্রস্তাব সরকারের কাছে আসবে। এরপরই যত দ্রুত সম্ভব আয়োজন করা হবে জাতীয় নির্বাচন। রিপোর্টগুলো আসুক সংস্কার কমিশনে, আর নির্বাচনী যে কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে যায় সেটা নির্বাচন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, ওনারা ওই অনুযায়ী কাজ করে যাবেন। রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশনের ভিত্তিতে এটা ঠিক হবে, এটা আপনারা দেখতে পাবেন। 6টা কমিশনকে সময় দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে। আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলোও কিন্তু হয়ে গেছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের গাড়ি দুর্ঘটনায় ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সমন্বয়কেরা জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছে, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। স্থাপনের কথা। ইসকন নিষেধের ব্যাপারে আদালত হস্তক্ষেপ করবে না, এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ একথা বলেন। এছাড়া আইনজীবী হত্যা ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপ সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এদিকে ইসকনকে নিষিদ্ধ ও পেশাগত সুরক্ষার দাবি জানিয়েছেন আইনজীবীরা। ফজলে রাব্বির রিপোর্ট। ইসকন নিষিদ্ধের আবেদনের প্রেক্ষিতে বুধবার সংগঠনটি নিয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থানের বিষয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। আদালতও এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো ইখতিয়ার নেই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। তারাও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দেড় যুগ আগে রাজধানীর বায়তুল মোকাররমে লগি বৈঠা দিয়ে জামায়াতে ইসলামের 4 নেতা কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার রাজধানীর পল্টন থানায় এই হত্যা মামলা করেন মোহাম্মদ সুবেদার আলী নামের এক ব্যক্তি। পল্টন থানার ওসি কাজী মোহাম্মদ নাসিরুল আমিন জানান, 2006 সালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতের 4 জনকে পিটিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলা হয়েছে। বাদী জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান পল্টন থানার ওসি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে 255টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা 215। নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, আমানতকারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই টাকা দেওয়া হচ্ছে, এতে মূল্যস্ফীতি বাড়বে না। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, কোনো প্রভাব নয়, নিয়ম নীতি অনুসরণ করেই অর্থ পাচ্ছে ব্যাংকগুলো। শারফুল আলমের রিপোর্ট। সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিল সরকার। এতদিন অন্যান্য ব্যাংকগুলো নিজেরা এগিয়ে আসলেও নতুন করে সরকারি সহায়তা পাচ্ছে ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। তবে নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসে গভর্নর নতুন টাকা ছাপিয়ে এই ঋণ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এতে বাজারে অর্থপ্রবাহ যেমন বাড়বে না, তেমনি মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে। মনিটরিং পলিসি আগের মতোই থাকবে জানিয়ে তিনি বলেন, বাজারকে কোনো অবস্থাতেই অস্থিতিশীল করা যাবে না। কোনো ব্যাংকে যদি কোনো তারল্য সংকট সৃষ্টি হয়, আমরা পুরোপুরিভাবে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছি। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে। প্রয়োজনে আরো দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু টাকা ছাপানো বলবো, আবার এট দ্য সেম টাইম টাকাটাকে আমি কিন্তু নিয়েও আসবো। আমার মনিটরি পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে, আগের মতোই টাইট থাকবে। রোববার থেকে ওই 6 ব্যাংকের সব শাখা থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। তবে প্রয়োজনের অতিরিক্ত অর্থ সংগ্রহ না করারও আহ্বান জানান গভর্নর। অনুষ্ঠানে ব্যাংক মালিকরা জানান, নিয়ম মেনেই কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে। পূর্ববর্তীকালে অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতির জন্য তারা রিয়েলি তারল্য সংকটে নিপতিত। জনগণের স্বার্থে যেটা করা দরকার, ওই মুহূর্তে ওই ডিসিশনটা নিচে এখানে কোনো ইনফ্লুয়েন্সে কোনো কাজ করে না, কারণ আমরা ইনফ্লুয়েন্স করতে চাইও না। সিকিউরিটি এক্সচেঞ্জের সাথে আলোচনা করে ইদার বন্ড অথবা আমাদের শেয়ার, নতুন করে শেয়ার বিক্রি করে আমরা নিজেরাই ক্যাপিটালাইজ করব। ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আর্থিক খাত নিয়ে দ্বিপাক্ষিক বিষয়ে ভারতীয় হাই কমিশনারের সাথে আলোচনা হয়েছে। দ্রুত ভারতীয় ভিসা ইস্যু করা হবে বলেও এ সময় গভর্নরকে আশ্বস্ত করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে নতুন রুটে ঢাকা থেকে খুলনা এবং বেনাপোলে চলাচল করবে ট্রেন। পদ্মা রেল লিংকের দ্বিতীয় পর্যায়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এরই মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে নতুন রুটের পরীক্ষামূলক রেল চলাচল। কর্তৃপক্ষ বলছে, খুলনা থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা, রাস্তাও কমবে 168 কিলোমিটার। ডিসেম্বরের 1 বা 2 তারিখ থেকে এই রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানী, ভাঙ্গা হয়ে রাজধানীতে পৌঁছাবে ট্রেনটি। ঢাকা থেকে ফিরতি ট্রেন যশোর হয়ে যাবে বেনাপোল। তবে নতুন রুট চালু হলেও সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের রুটের কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পৌষ আসতে এখনো 15 দিন বাকি।
অথচ এরই মধ্যে উত্তরের জনপদে শীত পড়তে শুরু করেছে। পঞ্চগড়ে আজ 11.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, যদিও শীত উপেক্ষা করেই কাজের উদ্দেশ্যে ছুটছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে নতুন ধান মাড়াই নিয়ে ভীষণ ব্যস্ত কিষাণীরা। ভোরে দল বেঁধে ফসলের মাঠে শাকসবজি তোলার ব্যস্ততাও দেখা যাচ্ছে চাষিদের মাঝে। তবে সকাল 10টার পর থেকে তাপমাত্রা বাড়তে থাকে। দিনের বেলায় বেশ গরম থাকলেও সন্ধ্যার পর থেকে আবার হিমালয় থেকে আসা হিমেল হাওয়া বাড়িয়ে দেয় শীত। এদিকে শীতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত রোগবালাই। ক্ষমতা ও স্বার্থের পেছনে না ছুটে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই। বৃহস্পতিবার চরমোনাইয়ের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা ও সুধী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, একটি পক্ষ দেশে অরাজকতা সৃষ্টির জন্য সাম্প্রদায়িকতাকে ব্যবহার করতে চাইছে, তাই তাদের সতর্ক থাকারও আহ্বান জানান চরমোনাই পীর। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদেরকে অবজ্ঞা করা যাবে না, সকল দলের প্রতিনিধিদের মতামত নিয়ে কাজ করার কথা বলেন নূর। আমাদের সুন্দর দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। তা আমি সকল কুতার্ত আহ্বান জানাবো, বিএনপি সহ অন্য যারাই আছেন, আমরা জাতীয়ভাবে যদি ঐক্যে না থাকি, আল্লাহ মাফ করুক, আমাদের দেশের মধ্যে ষড়যন্ত্রকারীরা কোনো ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করার সুযোগ না পায়, এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে। যশোরে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হল অ্যাডভোকেসি সভা। জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইড সেভার্সের সহযোগিতায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডক্টর মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন, আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর ইমদাদুল হক, আদ্দিন চক্ষু প্রকল্পের সহকারী মহাব্যবস্থাপক রবিউল হক, যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্টস ডক্টর হিমাদ্রি শেখর, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর নাহিদ কামাল সহ অন্যান্যরা। এবারে পার্টেক্স খেলার খবর। আবুধাবিতে টি10 লিগে ডেকান গ্লাডিয়ার্সের কাছে 9 উইকেটে হেরেছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। টসে হেরে ব্যাটিংয়ে নেমে 23 রান তুলতেই 4 উইকেট হারায় টাইগার্স। বিদায় নেন হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ দাসুন সানাকা এবং লিয়াম লিভিংস্টোন। 6 নেমে সাকিব আল হাসান খেলেন 22 বল, কিন্তু কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি তিনি। 15 রানে অপরাজিত থাকেন, তাতে 6 উইকেটে 72 রান তোলে দলটি। জবাবে নিকোলাস পুরানের 13 বলে 36 আর জস বাটলারের 29 রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে ডেকান গ্লাডিয়েটর্স। উয়েফা ইউরোপা লিগে বোদাকে হারিয়ে 3-2 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে জয় দিয়ে যাত্রা শুরু করলেন নতুন কোচ রুবেন আমোরিম। ওল্ড ট্রাফোর্ডে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে মাত্র 42 সেকেন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে লিড এনে দেন গার্নাচো। যদিও 19 মিনিটে নরওয়ের ক্লাবটি সমতায় ফেরে ইভসেনের গোলে। এরপর জিঙ্কারনিকেল ব্যবধান বাড়ান 23 মিনিটে, তবে প্রথমার্ধে রেড ডেভিলদের সমতায় ফেরান হল্যান্ড। এরপর 50 মিনিটে তার দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। স্থবির হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম, দুর্নীতিবাজরা এর সুযোগ নেবে আশঙ্কা টিআইবির। চিন্ময় কৃষ্ণ সহ 17 জনের ব্যাংক হিসেব স্থগিত করল বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা বিভাগ, তাদের সব প্রতিষ্ঠানের তথ্য তলব। দেড় যুগ আগে লগি বৈঠা দিয়ে জামাতের 4 কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পল্টন থানায় মামলা।
এবং উত্তরের জনপদে শীতের আগমনী ধ্বনি, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।